নমস্কার, নিউজ নাইট প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। টিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার 34 নম্বর ওয়ার্ড এলাকায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে রাজ্যের টিসিএস অফিসার্সদের জনকল্যাণমুখী কাজের প্রশংসা করেছেন তিনি। 34 নম্বর ওয়ার্ড এলাকার প্রায় 400 জন লোকের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। গত বছর ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলায় প্রায় 700 জন সাফাই কর্মীকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছিল। সরকার ও মানুষের মধ্যে সংযোগ স্থাপনের কাজ করেন টিসিএস অফিসাররা। রাজ্যের জনগণের কল্যাণে গৃহীত পরিকল্পনাগুলো টিসিএস অফিসারদের মাধ্যমে বাস্তবায়িত করা হয় বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। G20 সম্মেলনের কাজটি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে যথাযথভাবে সম্পন্ন করে ত্রিপুরাকে প্রশংসনীয় স্থানে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করছেন টিসিএস অফিসাররা, অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা জানি টিসিএস অফিসাররা ওনারা কিন্তু ডেলিভারির অন্তিম ব্যক্তি। সরকার যখন কোনো ডিসিশন নেয় সেই ডিসিশন গুলো একদম লাস্ট পর্যায়ে আমরা সবসময় বলি যে অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের সমস্ত বেনিফিশিয়ারি স্কিম বা আমাদের সেন্ট্রালি হোক আমাদের স্টেটেরই হোক সমস্ত স্কিমগুলো যেন অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায়। এবং সেই যে ব্রিজিংয়ের যে কাজটা সরকার এবং মানুষের মধ্যে যে ব্রিজিংয়ের কাজটা কিন্তু সমস্ত টিসিএস অফিসাররা কিন্তু করে থাকে। সর্বভারতীয় সিভিল সার্ভিস প্রতিযোগিতার অংশগ্রহণ করে আইএএস অফিসার হিসেবে সাফল্য অর্জন করার জন্য রাজ্যের প্রতিভাবানদের পাশে সক্রিয় ভূমিকা নিতে রাজ্য সরকার সচেতন রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার প্রশাসনকে গতিশীল ও জনকল্যাণমুখী করে গড়ে তুলতে রাজ্যবাসীর আর্থসামাজিক মান উন্নয়নের বিষয়ে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী মহিলাদের ক্ষমতায়নে ও উন্নয়নের লক্ষ্যে গ্রামীণ এলাকায় 56,000 সেলফ হেল্প গ্রুপের গড়ে তোলা হয়েছে এবং প্রায় 4 লক্ষ মহিলা এই গ্রুপে বর্তমানে যুক্ত হয়েছেন। মহিলাদের স্বাবলম্বী করতে রাজ্যে বর্তমানে 85,000 লাখপতি দিদি তৈরি হয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মতো বিভিন্ন জনকল্যাণমুখী যোজনাগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে, আর আমাদের যোজনাগুলো বাস্তব রূপায়ণ আপনাদের মাধ্যমেই হয়েছে। অনুষ্ঠানে উদ্যোক্তা টিসিএস অফিসারদের উদ্দেশ্যে বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখন পর্যন্ত ত্রিপুরাতে আমরা যতগুলো কাজ আমরা করে যাচ্ছি, বিভিন্ন পরিকল্পনা আমরা নিচ্ছি, 100% আমি বলবো সেগুলি স্যাচুরেশন পয়েন্ট আছে। অনুষ্ঠানের শেষে গৃহ শরণার্থীদের জন্য পূর্বের 500 কোটি টাকার কেন্দ্রীয় প্যাকেজ সরকার থেকে ঘোষণা করা হয়েছিল, বর্তমানে তা বাড়িয়ে 800 কোটি টাকা করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা সিভিল সার্ভিস বা ত্রিপুরা পাবলিক সার্ভিস অফিসার নিয়োগের ক্ষেত্রে বছরে ন্যূনতম একবার পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শনিবার টিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সামাজিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বছরে 2 বার পরীক্ষা নেওয়ার জন্য ক্যালেন্ডার তৈরি করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। টিসিএস বা টিপিএস আধিকারিকদের আইএএসে উন্নীত হওয়ার ক্ষেত্রে সহায়তা করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা আমাদের টিসিএস অফিসারদের যাতে কোনো অবস্থায় তাদের ভ্যাকুয়াম না হয়, ক্যালেন্ডার ওয়াইজ যাতে সবসময় টিসিএস হওয়ার জন্য যে পরীক্ষা নিতে হয় টিপিএসসির মাধ্যমে, সেখানেও আমরা একটা ক্যালেন্ডার আমরা বানিয়ে নিয়েছি যে বছরে অন্তপক্ষে একবার, অনেক সময় 2 বারও হয়, বছরে একবার অন্ততপক্ষে আমাদের এই যাতে তাদের নিয়োগের বিষয়টা থাকে, যাতে গ্যাপ না হয়। এবং আমি সর্বভারতীয় সিভিল সার্ভিস প্রতিযোগিতা প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের পর্যালোচনা করতে শনিবার রাজ্যে আসেন কেন্দ্রীয় খাদ্য এবং জনসংভরণ মন্ত্রী প্রহ্লাদ যোশী। এদিন দুপুরে রাজ্যে এসে এফসিআইয়ের খাদ্য গুদাম এবং কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি পর্যবেক্ষণ করেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী। শেষে সন্ধ্যায় মহাকরণে করেন উচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠকের আগে কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এরপরে সচিবালয়ে খাদ্য, জনস্বাস্থ্য এবং নবায়নযোগ্য শক্তি সম্পর্কিত বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের পর্যালোচনা করেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী। বৈঠকে কেন্দ্রীয় প্রকল্পগুলির অগ্রগতি ও বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।
নেশামুক্ত ত্রিপুরা গঠন করতে প্রয়োজন জনজাগরণ। একমাত্র জনজাগরণ তৈরি করার মধ্য দিয়ে সম্ভব হবে নেশামুক্ত ত্রিপুরা তৈরি করা। শনিবার কৃষ্ণনগরের 9 বুলেটস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নেশামুক্ত ত্রিপুরা গড়তে সরকার বদ্ধপরিকর। এক্ষেত্রে এগিয়ে আসতে হবে সমাজের সব অংশের মানুষকে বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যে নেশামুক্ত ত্রিপুরা আমরা গড়বার জন্য আহ্বান করেছি, কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন প্রতিটি পাড়াতে, প্রতিটি ক্লাব এর বিরুদ্ধে সোচ্চার হবে, তবেই সেটা সম্ভব হবে। এবং এটা কিন্তু একটা গণজাগরণের দরকার। আমি আশা করি এটাকে প্রোমো ফেস্ট নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের মন্তব্য মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক বলে শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন বামফ্রন্ট এবং বিজেপির সময়কালে পর্যটন ক্ষেত্রে ব্যয় এবং রাজস্ব আদায়ের তুলনামূলক পরিসংখ্যানও তুলে ধরেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রোমো ফেস্ট 2024 উদযাপনে এক রাতেই 7 কোটি টাকা ব্যয় এবং প্রোমো ফেস্টকে কেন্দ্র করে আনন্দ ফুর্তি করে কোটি কোটি টাকা ওড়ানো হয়েছে বলে অভিযোগ করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যে 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত বামফ্রন্টের সময়কালে পর্যটনে ব্যয় ও রাজস্ব আয় এবং 2018 সাল থেকে এখনো পর্যন্ত অর্থাৎ বিজেপি সরকারের সময়কালে পর্যটনে ব্যয় এবং রাজস্ব আদায়ের খতিয়ান তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এক্ষেত্রে আগামী 2 বছরে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলো সংস্কার এবং নতুন পর্যটন ক্ষেত্র উন্মোচনের জন্য 529 কোটি টাকা ব্যয় করা হবে বলেও এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 18 সালের পর 529 কোটি টাকার প্রজেক্ট ইনফ্রাস্ট্রাকচার আমাদের কাজ চলছে, 529 কোটি টাকা। আর সিপিআইএম এর সময়, বামফ্রন্টের সময় অনলি 82 কোটি 84 লক্ষ টাকা। এই যে অর্থ ডাবল ইঞ্জিন সরকার মোদিজির নেতৃত্বে চলছে, রাজ্যে এবং দিল্লিতে একই সরকার, ডাবল ইঞ্জিন সরকার, সেই টাকা আমাদেরকে দিচ্ছে ট্যুরিজমের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য। এবং আমরা হরফ করে বলছি আগামী 2 বছরের মধ্যে, 1.5 থেকে 2 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের এই যে 529 কোটি টাকার যে ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছে চতুর্দিকে, বা 1 মাস বাদে যেটা শুরু হবে, নতুন করে ত্রিপুরা রাজ্যের ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোকে আমরা রিনোভেট করছি, রেট্রোফিটিং করছি, রিফারবিশমেন্ট করছি এবং নতুন নতুন ট্যুরিস্ট ডেস্টিনেশনে তৈরি করার জন্য সেখানে আমরা ইনভেস্টমেন্ট করছি। আপনাদের সময় প্রয়াসটা ছিল না কেন? কারণ আপনারা মানসিকভাবে প্রকৃত অর্থে চান না ত্রিপুরা রাজ্যে ট্যুরিজমের বিকাশ ঘটুক। দপ্তরের বাজেটের ব্যয় বরাদ্দের মধ্যে প্রোমো ফেস্ট 2024-এর আয়োজন করা হয়েছে এবং এক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক বলেও প্রতিক্রিয়ায় জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। করেছে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আপনাদের আমলে তো এই ব্যবস্থা আপনারা করে দিতে পারেননি, আমরা সেটা করেছি। মানুষকে আনন্দ দেওয়া, খুশি রাখা, সেটা আমরা চেষ্টা করি। একটা মানুষকে কি করে আনন্দ দেওয়া যায়, এটা সরকারের কাজ। আপনারা সেটা বিগত দিনে করেননি বা করার প্রয়োজনীয়তা বোধ করেননি। তাই ওনার এই বক্তব্যকে আমি পরিষ্কার ভাষায় বলছি যে উনি মিথ্যা কথা বলেছেন। উনি মিথ্যা কথা বলেছেন। 7 কোটি টাকা এক রাত্রে খরচ হয়েছে, বা তারপরও ডিস্টোর্টেড যে ফিগার, ফ্যাক্টস উনি যেটা দিয়েছেন সেটা বিভ্রান্তিমূলক, ন্যাক্কারজনক এবং মানুষকে বিভ্রান্তি করার তাদের যে প্র্যাকটিস, স্বভাব, তার থেকে তারা বেরিয়ে আসতে এখনো পারেননি। তাই ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে মানুষ তাদেরকে বর্জন করেছে, গণবর্জিত হয়েছে কমিউনিস্ট পার্টি। পর্যটন মন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে 2013 সাল থেকে 2018 সালের অর্থাৎ বামফ্রন্টের সময়কালে রাজ্যে ডোমেস্টিক এবং বিদেশি পর্যটক এসেছিলেন মোট
20,48,780 জন, যেখানে রাজ্যের রাজস্ব আয় হয়েছে 15,52,31,000 টাকা। এর সময়কালে পর্যটনে রাজ্য সরকার ব্যয় করেছিল 82,84,00,000 টাকা। অপরদিকে 2018 সাল থেকে এখনো পর্যন্ত বিজেপি সরকারের সময়কালে পর্যটনের উন্নয়নে রাজ্যে ব্যয় বরাদ্দ হয়েছে মোট 529 কোটি টাকা। এর মধ্যে কোভিড কালের জন্য কাজ বন্ধ ছিল 2 বছর। 2018 সাল থেকে এখনো পর্যন্ত রাজ্যে আগত পর্যটকের পরিসংখ্যান হলো মোট 21,90,362 জন, যেখানে এই খাতে রাজস্ব আয় হয়েছে মোট 31,25,23,000 টাকা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা ফায়ার সার্ভিসে ফায়ারম্যান এবং ড্রাইভারের শূন্য পদে নিয়োগের দাবিতে শনিবার ডেপুটেশন প্রদানের জন্য চাকরি প্রত্যাশীরা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়ার জন্য আসলে স্থানীয় পুলিশ প্রশাসনের তরফ থেকে তাদের বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডেপুটেশন প্রদানকারীরা। 2021 সালে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ফায়ার সার্ভিসে ফায়ারম্যান ও ড্রাইভারের শূন্য পদের চাকরি প্রার্থীদের শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর 2022-এর 8 জানুয়ারি লিখিত পরীক্ষাও নেওয়া হয়েছিল বলে জানিয়েছে চাকরি প্রার্থীরা। অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান ও ড্রাইভার পদে 300-র উপরে শূন্য পদ রয়েছে, কিন্তু আজ প্রায় 2 বছর অতিক্রান্ত হতে চললেও শূন্য পদে নিযুক্তির ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এমনকি লিখিত পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়নি বলে অভিযোগ চাকরি প্রত্যাশীদের। তাই অবিলম্বে দপ্তরের শূন্য পদ পূরণের জন্য এবং বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন চাকরি প্রার্থীরা। বুঝতেছি না, আজকে যে বেকার হয়ে দিয়েছি, আজকে 2 বছর 2.5 বছর যাবো, বাকি যারা আছে তার একটা হিসেবে যে এক্সামিনেশন হয়ে গেছে, ওইটা রেজাল্ট আয় পড়ছে, ওইটা কি হইব না হইব ওইটা পরের কথা। কিন্তু সবাই আর চাকরি পাইতো না, কিন্তু আমরা তো সবাই একটা আশা নিয়ে বইয়ে দিছি যে কী হইব, তাহলে আমরা কিছু জীবনে করতেও পারতেছি না যে নেক্সট স্টেপ আমরা কী নেব। সেই ডিপার্টমেন্ট থেকে যদি দেওয়া তাড়াতাড়ি দেওয়া হয়ে জায়গায় যে প্রসেসটা কি রেজাল্টটা উঠেছে, তাহলে আমরা সবাই যে পাইছে যে পাইতো না মানে ঠিকভাবে প্রসেস হইলো, আমরা রেজাল্ট পেয়ে এসে দিতাম। তাহলে কি আমরা ডিরেক্ট সিএম স্যারের কাছে এবং যে বোর্ড আছে তার কাছে আমরা করজোড়ে সবাই। দিল্লিতে আন্দোলনরত কৃষকদের ওপর কথিত পুলিশি নির্যাতনের প্রতিবাদে সরব হল সংযুক্ত কিষাণ মোর্চা। প্রতিবাদে সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে মিছিল সংগঠিত করা হয় শহর আগরতলায়। কৃষকদের দিল্লি চলো অভিযানের ওপর বর্বরোচিত আক্রমণ করে পুলিশ। এখন পর্যন্ত নয়ডায় 125 জন কৃষককে 7 দিন ধরে বন্দী করে রাখা হয়েছে জেলে। প্রতিবাদে সারা দেশব্যাপী আন্দোলনে নেমেছে সংযুক্ত কিষাণ মোর্চা বলে জানিয়েছে কিষাণ মোর্চার নেতৃত্ব। আন্দোলনরত কৃষকদের উপর নির্যাতন এবং অবিলম্বে গ্রেপ্তারকৃত কৃষকদের মুক্তির দাবিতে কর্মসূচি জারি থাকবে বলেও জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। কৃষকরা যে আন্দোলন, তারা দিল্লি অভিযান শুরু করেছিল। অভিযানের উপর পুলিশ বর্বরোচিত আক্রমণ করে এখন পর্যন্ত নয়ডার 125 জন এর উপরে কৃষককে জেলবন্দ করে রেখেছে আজকে 7 দিন। এই উপলক্ষে পাঞ্জাবের একজন কৃষক জগদীশ সিং দিলওয়ার, তিনি আমরণ অনশনে বসেছেন। আজকে প্রায় 25 দিনের উপরে হয়েছে এবং ওনার বাংলাদেশের 25টি নির্দিষ্ট এলাকায় আক্রমণের পরিকল্পনা করা হয়েছে। মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতেই আনা হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারকে সতর্ক করল ভারতীয় গোয়েন্দারা। চলতি মাসের একেবারে শেষ থেকে আগামী বছরে গোড়া পর্যন্ত 5 দিনে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আঘাত হানতে কিছু জঙ্গি সংগঠন সুনির্দিষ্ট পরিকল্পনার ছক ধরা পড়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থার রাডারে। বাংলাদেশের 25টি নির্দিষ্ট এলাকায় আক্রমণের পরিকল্পনা করা হয়েছে বলে দাবি করা হয়েছে গোয়েন্দা রিপোর্টে। এই হামলার প্রাথমিক উদ্দেশ্য হলো আতঙ্ক ও অস্থিরতা তৈরি করা এবং সে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত নাড়িয়ে দেওয়া। হামলার কোথায় কত ঝুঁকি এলাকা ধরে ধরে তার একটি মূল্যায়ন করা হয়েছে বলে রিপোর্টে বাংলাদেশকে জানিয়েছেন ভারতীয় গোয়েন্দারা। এই হামলা প্রতিহত করতে বাংলাদেশ প্রশাসনের জন্য কিছু পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় গোয়েন্দাদের রিপোর্টে। জেএমবি, হিজবুল তাহরির সহ কিছু উগ্রপন্থী সংগঠন এই নাশকতার পরিকল্পনার ছক কষেছে বলে রিপোর্টে জানিয়েছেন ভারতীয় গোয়েন্দারা। পাকিস্তান থেকে আনা অস্ত্র বাংলাদেশের বিশেষ কিছু জায়গায় মজুত করা হয়েছে। কারাবন্দী সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি রয়েছে 2 জানুয়ারি।
সেই সময়কে ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অশান্তি ও আতঙ্ক তৈরির পরিকল্পনা রয়েছে জঙ্গিদের বলেও উল্লেখ করা হয়েছে ভারতীয় গোয়েন্দাদের রিপোর্টে। খুলনা জেলার কৌড়া উপজেলা, চট্টগ্রামের বাঁশখালী, চট্টগ্রাম সদর, খাগড়াছড়ি, পার্বত্য অঞ্চলের দীঘিনালা, লালমনিরহাট জেলার রামগড়, গোলমারা, হাতীবান্ধা, কালীগঞ্জের মতো এলাকায় হামলা করার ছক কষা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করেছে ভারতীয় গোয়েন্দারা। আবার যশোরের মনিরামপুরে সাম্প্রদায়িক অশান্তির ইতিহাস থাকায় এই এলাকায় হামলার জন্য উর্বর বলে চিহ্নিত করা হয়েছে ভারতীয় গোয়েন্দাদের রিপোর্টে। কুমিল্লা ডিভিশনের সোনাগাছি, দাগানভূঞা, দেবীদ্বার, 14 গ্রাম, চান্দিনার মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতেও সংঘটিত করা হবে আক্রমণ বলে রিপোর্টে জানিয়েছে ভারতীয় গোয়েন্দা এজেন্সি। এবং বাইরের জঙ্গিদের সমন্বয়ে এই হামলাগুলির পরিকল্পনা করা হয়েছে দাবি করা হয়েছে গোয়েন্দাদের রিপোর্টে। এই সংগঠনগুলোর মধ্যে জামাতুল মুজাহিদিন, হিজবুল তাহরির রয়েছে, যারা ইতিমধ্যে সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করেছে। পাশাপাশি পাকিস্তানের ঘাঁটি গাড়া অস্ত্র সরবরাহকারী এবং মায়ানমারের আরাকান জঙ্গি সংগঠনের একাংশ রয়েছে এই চক্রান্তে। স্থানীয় জঙ্গিদের অস্ত্র সাহায্য করা, প্রশিক্ষণ দেওয়ার মতো কাজ বাংলাদেশের বাইরে থেকে করা হচ্ছে বলেও প্রকাশ করা হয়েছে গোয়েন্দা রিপোর্টে। গোয়েন্দা তথ্য অনুসারে পাকিস্তান থেকে আনা অস্ত্র মজুত করা হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, ঠাকুরগাঁড়, বালিয়াডাঙ্গি, সুনামগঞ্জের জামালগঞ্জ, বিশম্ভরপুর এবং চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের দীঘিনালা, মহাছড়ির মতো জায়গায়। চট্টগ্রাম পার্বত্য পরিষদের এই এলাকাগুলি থেকে মায়ানমার সীমান্তর কাছে হওয়ার অস্ত্র আমদানি এবং প্রশিক্ষণের সুবিধা রয়েছে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখে প্রতিবেশী রাষ্ট্রের জন্য বেশ কিছু প্রস্তাবও দিয়েছে ভারতীয় গোয়েন্দা এজেন্সিগুলো। তার মধ্যে দেশের ভেতরে ও বাইরের রাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্যের সমন্বয় বাড়ানোর কথা বলা হয়েছে, যাতে জঙ্গিদের অস্ত্র এবং অন্যান্য সরবরাহের লাইনটিকে কেটে দেওয়া যায়। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বাড়ানোর কর্মসূচি নেওয়া, সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে জোর বাড়ানোর জন্য অর্থনৈতিক পুঁজি তৈরি করা এবং বিশেষ করে হিন্দু সংখ্যালঘুদের এক জায়গায় সমাবেশ না করার কথা উল্লেখ করা হয়েছে ভারতীয় গোয়েন্দাদের রিপোর্টে। পুলিশ, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের মধ্যে সহযোগিতা ও সমন্বয় এই ধরনের পূর্ব পরিকল্পিত হামলা ঠেকাতে পারে বলে উল্লেখ করা হয়েছে ভারতীয় গোয়েন্দাদের রিপোর্টে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। গত 7 সেপ্টেম্বর জিআরপিটি পরিচালিত গ্রুপ ডি পদের মেধা তালিকা প্রকাশের 4 মাস অতিক্রম হয়ে গেলেও এখনো পর্যন্ত নিয়োগপত্র দেয়নি রাজ্য সরকার। এমনিতেই লিখিত পরীক্ষার প্রায় 4 বছর পর মেধা তালিকা প্রকাশ করে রাজ্য সরকার। এবার মেধা তালিকা প্রকাশের 4 মাস অতিক্রান্ত হবার পরও নিয়োগপত্র না দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রাজ্য সরকারের ভূমিকার উপর। রাজ্য কর্মসংস্থান পরিষেবা এবং জনশক্তি পরিকল্পনা অধিদপ্তর বা জিআরপিটির তত্ত্বাবধানে 2021 সালের 20 ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল গ্রুপ ডির পরীক্ষা। এক্ষেত্রে মোট 2410টি পদের জন্য মোট 1,59,713 জন পরীক্ষার্থী অংশগ্রহণকারী হিসেবে তালিকাভুক্ত হয়েছিল, যার মধ্যে 1,31,000 জনেরও বেশি অংশ নিয়েছিল গ্রুপ ডি নিয়োগ পরীক্ষায়। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রায় 4 বছর পর জিআরবিটি গ্রুপ ডি ফলাফল ঘোষণা করা হয় 2024 সালের 7 সেপ্টেম্বর। গ্রুপ ডি পদের জন্য বহুল প্রত্যাশিত চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে তালিকা মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস পদের জন্য 2,437 জন প্রার্থীকে চাকুরির প্রস্তাব দিয়েছে জিআরবিটি। যোগ্য প্রার্থী না পাওয়ায় 63টি পদ অপেক্ষমান তালিকায় রেখে দেয় জিআরবিটি। এদিকে মেধা তালিকা প্রকাশের 4 মাস অতিক্রম হয়ে গেলেও নিয়োগ শুরু হলো না গ্রুপ ডি পদে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন চাকুরি প্রত্যাশীরা। সরকারের প্রয়োজন বলেই লোক চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। বিজ্ঞাপন দেখে যারাই আবেদন করেছে প্রাথমিক বাছাইয়ের পর পরীক্ষায় ডাকা হলো অনেককে। সরকারের প্রয়োজন বলেই প্রার্থী এবং নিয়ামক সংস্থার বহু অর্থ ব্যয় করে পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হলো। 4 বছর পর প্রকাশিত হলো মেধা তালিকা। সব শেষ হলেও চাকরির অফার কেন দেওয়া হচ্ছে না যোগ্য প্রার্থীদের? এরকমই প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট মহলও। এমনিতেই জিআরবিটি গ্রুপ ডি পদে অপেক্ষমান তালিকা প্রকাশ না করার কারণে সরকারের ভূমিকার সমালোচনা করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। অবিলম্বে যাতে 1000 থেকে 1200 জনের অপেক্ষা তালিকা ঘোষণা করা হয় তার দাবিও করা হয়েছিল বিরোধী দলগুলির পক্ষ থেকে। সব ধরনের বিতর্ককে পাশে রেখে শেষ পর্যন্ত 7 সেপ্টেম্বর গ্রুপ ডি পদের মেধা তালিকা প্রকাশ করে সরকার।
কিন্তু মেধা তালিকা প্রকাশের 4 মাস অতিক্রম হয়ে গেল, কেন নিয়োগপত্র দেওয়া হচ্ছে না তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীরা। সরকারি চাকরির ক্যারিয়ারে জয়েনিং ডেট যেখানে অনেকটাই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে জেআরবিটি গ্রুপ ডি পদের চাকরি প্রত্যাশীরা এক্ষেত্রে অনেকটাই ক্ষতির সম্মুখীন হবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। নিয়োগপত্র দেওয়ার ক্ষেত্রে বিলম্ব হওয়ার বিষয়টিতে অর্থ দপ্তরের ক্লিয়ারেন্স এবং আমলাতন্ত্র অনেকটাই দায়ী বলে জানিয়েছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরে তুষারপাত, বরফ দেখার টানে শীতের মরশুমে পর্যটকদের ভিড় জমেছে ভূস্বর্গ কাশ্মীরে। শুক্রবার রাজধানী শ্রীনগরে মরশুমের প্রথম বরফ পড়া শুরু হয়েছে। এর মধ্যে গত 3 দিন ধরে তুষারপাতের মাত্রা এতটাই বেড়ে যায় যে সেখানকার প্রায় 200 রাস্তা বরফে ঢাকা পড়ে বন্ধ হয়ে গেছে। আটকে পড়েছেন তাদের গাড়ি সহ বহু পর্যটক। বরফ সরিয়ে উদ্ধার প্রায় 5000 পর্যটক। বরফ দেখার টানে শীতের মরশুমে পর্যটকদের ভিড় জমেছে ভূস্বর্গ কাশ্মীরে। শুক্রবার রাজধানী শ্রীনগরে মরশুমের প্রথম বরফ পড়া শুরু হয়েছে। এর মধ্যে গত 3 দিন ধরে তুষারপাতের মাত্রা এতটাই বেড়ে যায় যে সেখানকার প্রায় 200 রাস্তা বরফে ঢাকা পড়ে বন্ধ হয়ে গেছে। আটকে পড়েছেন তাদের গাড়ি সহ বহু পর্যটক। রাজধানী শ্রীনগর ছাড়াও গন্ডারবাল, অনন্তনাগ, পুলওয়ামা, ডোডা, শোপিয়ানের মতো একাধিক এলাকায় তুষারপাত হচ্ছে। তুষারপাতের ফলে বন্ধ হয়ে গেছে দক্ষিণ কাশ্মীরের বহু রাস্তা, ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিন প্রবল বৃষ্টি হয় জম্মুতে। এমনকি প্রবল তুষারপাতের জেরে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরেও বিমান চলাচলে ঘটেছে ব্যাঘাত বলে স্থানীয় সূত্রের খবর। স্থানীয় প্রশাসনের তরফে বরফ সরিয়ে রাস্তা পরিষ্কার করে আটকে পড়া পর্যটকদের মধ্যে এখন পর্যন্ত প্রায় 5000 পর্যটককে উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। রাস্তা বন্ধের পাশাপাশি বিদ্যুৎ, জল নিয়েও বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা সহ পর্যটকরা। মাত্রাতিরিক্ত ঠান্ডার কারণে ট্রান্সফরমার বিকল হয়ে গোটা রাজ্য জুড়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে। এমনকি জলের পাইপে জল জমে যাওয়ার কারণে জল সরবরাহ ব্যাহত হচ্ছে। এদিকে ঠান্ডার মরশুমের মাঝে শুক্রবার বৃষ্টিতে ভিজল রাজধানী শহর দিল্লি, যার ফলে তাপমাত্রা কমেছে অনেক। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে শিলাবৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানীর আশপাশের বিস্তীর্ণ এলাকায় জল জমে গেছে বলে স্থানীয় সূত্রের খবর। শীতের মাঝে বৃষ্টির ভোগান্তি যেন গোঁদের উপর বিষ ফোঁড়ার যন্ত্রণা। 29 ডিসেম্বর রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। এদিকে শনি ও রবিবার দিল্লিতে বৃষ্টির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে বলে স্থানীয় আবহাওয়া দপ্তরের সূত্রে জানা যায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পঞ্চভূতে বিলীন হলেন ডক্টর মনমোহন সিং। শনিবার সকাল 11:45 নাগাদ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর। শনিবার সকাল 11:45। এই সময়টিতেই মুখাগ্নি দেওয়া হয় ভারতীয় অর্থনীতির অন্যতম পথিকৃৎ ডক্টর মনমোহন সিংকে। এরপরে পঞ্চভূতে বিলীন হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। এদিন দিল্লির নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য অনুষ্ঠিত হয় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়।
শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দিল্লির নিগম বোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবার আগে ঘাটে দিল্লিতে কংগ্রেস সদর দফতরের বেশ কয়েকজন শীর্ষ নেতা, দলীয় কর্মী, তাঁর গুণগ্রাহী এবং আত্মীয় স্বজনরা শেষ শ্রদ্ধা জানান প্রয়াত প্রধানমন্ত্রীকে। এআইসিসি সদর দফতরে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, গৌরব গগৈ এবং কেসি বেণুগোপাল। এরপরে শুরু হয় প্রয়াত প্রধানমন্ত্রীর শেষ যাত্রা। মনমোহন সিং 2004 এবং 2014 পরপর দুটি মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন। 1991 থেকে 1996 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি 1991 সালে ভারতে উদারীকরণের সূচনা করেছিলেন, যা ভারতীয় অর্থনীতিতে তাঁর সবচেয়ে বড় অবদান বলে মনে করা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রয়াণে 1 জানুয়ারি পর্যন্ত জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এর সময় সারা দেশে অর্থনমিত থাকবে জাতীয় পতাকা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ঢুকছে শৈশব, কাটছে সময় মোবাইল বন্দী হয়ে, ফিরে আসুক শৈশব আবার মাটির পরশ পেয়ে। এই স্লোগানের মাধ্যমে সমাজকে বার্তা দিয়ে শনিবার মেলার মাঠে এগিয়ে চলো সংঘের 34তম শিশু মেলার সূচনা হয়। শিশুদেরকে মাটির সংস্পর্শে এনে শিশুদের সার্বিক প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের কল্যাণে কাজ করাই হলো এগিয়ে চলো সংঘের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন মেলার আহ্বায়ক গৌতম রায়। 28 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি পর্যন্ত চলবে এই শিশু মেলা। আগামী 7 জানুয়ারি পর্যন্ত শিশুদের মধ্যে গান, খেলাধুলো, ড্রয়িং, কুইজ, যোগাসন ও বাদ্যযন্ত্রের প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিশুদের খেলার প্রতি আগ্রহ কমে গেছে, তাই সমাজের শিশুদের জন্য কল্যাণকারী কাজ করার উদ্দেশ্যে এগিয়ে আসতে অন্যান্য সামাজিক সংস্থাগুলিকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শিশুদের শৈশব যেন ভালো কাটে এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ হিসেবে শিশুদের উপর গুরুত্ব দেওয়ার জন্য সমাজের সবার প্রতি আহ্বান রেখেছেন এগিয়ে চলো সংঘের শিশু মেলার আহ্বায়ক গৌতম রায়। আমরা বিশ্বাস রাখবো যে আমাদের যে শিশু মেলা তা রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা সামাজিক সংস্থাগুলিকেও অনুপ্রাণিত করবে যে শিশুদের জন্য কিছু করার জন্য এগিয়ে আসার। তাছাড়া আমরা এটাও বিশ্বাস করি যে আমাদের যে আজকে যে শিশু, তাদের শৈশবটা যদি ভালো কাটে, আগামী দিন আমাদের জন্য আরও ভালো দিন অপেক্ষা করছে। মেলবোর্নে বর্ডার গাভাস্কার ট্রফি চতুর্থ টেস্ট ম্যাচে তৃতীয় দিনে প্রত্যাবর্তন করেছে ভারত। তৃতীয় দিনের খেলা শেষে 9 উইকেট হারিয়ে 358 রান করেছে ভারত এবং অস্ট্রেলিয়ার চেয়ে 116 রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ক্রিজে 176 বলে 105 রান করে অপরাজিত রয়েছেন নীতিশ কুমার রেড্ডি। 5 উইকেটে 164 রানের স্কোর নিয়ে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। উল্লেখ করা যেতে পারে মেলবোর্নে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বক্সিং ডে টেস্ট খেলা হচ্ছে। দু দলের মধ্যে 5 ম্যাচের টেস্ট সিরিজের এটি হলো চতুর্থ টেস্ট। সিরিজে একটি ম্যাচে জয় পেয়েছে উভয় দলই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য চতুর্থ এবং পঞ্চম টেস্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ ভারতের জন্য। মেলবোর্ন টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুক্রবার দিনের দ্বিতীয় দিনের অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে 474 রান করেছিল। জবাবে তৃতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে 9 উইকেট হারিয়ে 358 রান করেছে ভারত। এদিকে বিজয় হাজারে ট্রফিতে আবারও একবার পরাজয়ের মুখ দেখল ত্রিপুরা। শনিবার হায়দ্রাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় মধ্যপ্রদেশ দল। ব্যাটিং করতে নেমে শ্রীরাম পাল এবং অধিনায়ক মনদীপ সিং এর যথাক্রমে 62 এবং 43 রানের দৌলতে 48 ওভার 3 বলে উইকেট খুইয়ে সব 189 রান সংগ্রহ করে ত্রিপুরা। জবাব দিতে নেমে হর্ষ গাওলির অপরাজিত 142 রানের দৌলতে 21 ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে মধ্যপ্রদেশ। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।